অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতা আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থিক সচ্ছলতা দেখা দিয়েছে। আমরাও কিন্তু আমাদের প্রবৃদ্ধি প্রায় 8 ভাগের কাছাকাছি নিয়ে এসেছিলাম। মাথাপিছু আয় আমরা বাড়িয়েছি, আমাদের অর্থনীতি বৃদ্ধি হয়েছে, প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, যেটা সেই 75-এর পর যারা ক্ষমতা এসেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে একটানে 21 বছর, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার, এই 29 বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে পরিবর্তন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটার অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই। এটা হয়েছে কেবল যখন আওয়ামী লীগ সরকার এসেছে। 96 সালে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি, সাক্ষরতার হার বৃদ্ধি করি, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল ব্রিজ আমরা নির্মাণ শুরু করেছি। পরিকল্পিতভাবে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই 2001-এ ক্ষমতা আসতে দেওয়া হয়নি, কারণ গ্যাস বিক্রি করতে চাইনি, এটাই ছিল অপরাধ। এরপর দেশটা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই, এইগুলি ছিল নিত্যদিনের ব্যাপার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করা অস্ত্রধারী হিসেবে, পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি, নানা ধরনের ঘটনা। বাংলাদেশের মানুষ আবার যেন সেই পাকিস্তান আমলের সেই দুর্ভিক্ষপীড়িত দেশ। 81 সালে যখন ফিরে আসি, সারা বাংলাদেশ ঘুরি, যেখানে প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কোনো মাংস ছিল না, হাড় চামড়া ছাড়া, কোনো রোগের চিকিৎসা ছিল না। একমাত্র আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছিল যে একটা দল, যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা, সেই দলের নেতৃত্বে যখন সরকার হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের দুয়ার খুলে যায়। সেটা আমরা প্রমাণ করেছি। আজকেও বাংলাদেশ, আমরা গতকালকেই বাজেট দিয়েছি। বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট মাত্র 62,000 কোটি টাকার বাজেট ছিল, আর কেয়ারটেকার সরকার বোধহয় দিয়ে গিয়েছিল 68,000 কোটি টাকা, আর সেখানে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার, সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। তার কারণ হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কোভিড-19 অতিমারি দেখা দিল। এই অতিমারির ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা, আমরাও সেই মন্দার টাকায় পড়ে গেলাম। সারা বিশ্বে প্রতি জিনিসের দাম বেড়ে গেল। এরপরে আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেখানে স্যাংশন কাউন্টার স্যাংশনের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি। যে গম 200 টাকায় কিনতাম, কারণ গম আমাদের দেশে খুব বেশি একটা উৎপাদন হয় না আমাদের জলবায়ুর কারণে, অথচ এখানে ভোক্তা আছে, তা আমাদের কিনতে হয়। আমাদের ভোজ্য তেল কিনতে হয়, জ্বালানি তেল কিনতে হয়, গ্যাস কিনতে হয়, সার কিনতে হয়। আমাদের যা উৎপাদন হয় তা যথেষ্ট না, আমাদের বাইরের থেকে এরকম বহু জিনিস আনতে হয়। ফলাফলটা এমনকি পেঁয়াজটাও আমাদের বাইরের থেকে আনতে হতো। তো ফলাফলটা কি? প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল। আমরা যে রিজার্ভ টাকা, করোনার সময় যেহেতু খরচ ছিল না, আর কেউ হুন্ডিতে টাকা আনতে পারতো না, স্বাভাবিকভাবে সবাই ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে, আমাদের রিজার্ভ বেড়ে গিয়েছিল। কিন্তু যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, তখন প্রতিটি পণ্যের দাম বেড়ে গেল। আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে, আমার রিজার্ভ কত আছে না আছে সেটা বিবেচনা, আর দেশের মানুষের চাহিদাটা আমার পূরণ করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি। বাংলাদেশ একমাত্র দেশ যেটা কোনো উন্নত দেশ করে নাই। বিনা পয়সায় কোভিড-19 ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্টিং করেছি। এইবার সেটা করেছি কেন? মানুষ বাঁচাতে। চিকিৎসা বিনা পয়সা করা,
চিকিৎসা যারা দিয়েছে ওই ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তাদেরকে আলাদা প্রতিদিন একটা ভাতা দিতে হতো, তারা যে চিকিৎসা দিচ্ছে। এইভাবে পানির মতো টাকা খরচ করছে। আর এরপর যখন দাম বেড়ে গেল, সেই এমনকি যে $200 গম $600 করেও আমি কিনে নিয়ে এসেছি। ঠিক সেইভাবে তেল, ভোজ্য তেল থেকে শুরু করে সব কিছু। এবং এখন তো সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনও আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে হিসাব করছেন আগে এত % বেড়েছিল, এবার এত কম % বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যেটা আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি, কারণ এখন ইনফ্লেশন বেশি। সবচেয়ে অবাক কাণ্ড, আমার উৎপাদন বেড়েছে। একবার চাল উৎপাদনই তো আমরা 4 গুণ বাড়িয়েছি। প্রত্যেকটা জিনিস আমরা উৎপাদন বাড়িয়েছি, মাছ, মাংস, ডিম। আমি এর আগেবার বক্তৃতায় ডিটেল বলে গেছি, এখন অত বিস্তারিত যাব না। উৎপাদন বেড়েছে, মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে। এখন তো আর কেউ দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না। নিজের পক্ষে 2 বেলা খাবার তো পাচ্ছে মানুষ, কোথাও কোথাও বেশিও বাড়া হচ্ছে। তো সেখানে গ্রহণটাও বেড়ে গেছে, চাহিদাও বেড়ে গেছে, আমরা সাথে সাথে উৎপাদনও বাড়াচ্ছি। তারপরেও যেহেতু মূল্যস্ফীতি, আমি জানি সাধারণ যারা সীমিত আয়ের মধ্যে দিয়ে চলে তাদের জন্য কষ্ট। এই সীমিত আয়ের যারা, তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। সেখানে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল যাতে পায় এবং যখন যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো যারা এরকম সীমিত হয়। আর যারা একেবারে হতদরিদ্র নিম্নবিত্ত তাদেরকে আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা, প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। সেইভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এবং পারিবারিক কার্ডের মধ্য দিয়ে এটা আমরা, যেহেতু আমাদের বর্ষাকালে সবসময় বর্ষাকালে জিনিসের দাম বাড়ে, সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই পারিবারিক কার্ডটা আমরা চালু করে দেবো। কারণ আল্লাহর রহমতে এবার বোরো ধান, ঝড়ের আগেই বোরো ধানটা উঠে গেছে, কিন্তু কিছু ফসল, তরি তরকারি, কিছু ফলমূল নষ্ট হয়েছে। এখনই আবার যাতে কৃষক চাষ করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু একবার যখন ঝড় বৃষ্টি এসেছে, এই ঝড় তো আমাদের বারবার আসতে পারে, এরপর বন্যাও আসতে পারে। আমাদের তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা এগুলি মোকাবেলা করে মানুষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। যার জন্য আমি আহ্বান করেছি, কোনো অনাবাদি জমি থাকবে না। যার যেখানে অনাবাদি জমি সেটা ফসল ফলাতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তাছাড়া আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা তো আওয়ামী লীগের একটা কর্মসূচি থাকে যে আমরা 1 আষাঢ় থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি, সেটাও সবাইকে করতে হবে। এবং এটা দলের দায়িত্ব, আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ এটার দায়িত্বে থাকলেও প্রত্যেকটা সহযোগী সংগঠনকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। আমাদের একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটাকে আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক। সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা, নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন
সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনের যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি সীমিতভাবে, যাতে বেশি ট্যাক্স না দিতে, সেগুলো আমরা কমিয়েছি। সেইভাবেই কিন্তু আমরা আমাদের বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। আমি জানি কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, আমাদের তো দেশে আছেই, কারো কিছুই ভালো লাগবে না, সেরকমই। কিন্তু আমরা এই নিত্য পণ্য এবং বিভিন্ন, যেমন ল্যাপটপের দাম কমবে, ক্যান্সারের ওষুধের দাম কমবে, ক্ষুদ্র মাঝারি যন্ত্রাংশ এবং কাঁচামালের দাম, এগুলি সমস্ত ট্যাক্স কমানোর ব্যবস্থা নিয়ে আমরা নিয়েছি। আমরা বাজেট ঘাটতি, এটাও নিয়ে অনেকে কথা বলেন। আমরা কিন্তু আমি সরকারে আসার পর এটা তো বোধহয় আমার বোধহয় 21তম বাজেট দিলাম। সবসময় আমরা 5%-এর মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকার বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্য মূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির কারণে যেমন আলু বীজ নষ্ট হয়ে গেছে, আমার মনে আছে বৃষ্টির পরেই আমাকে ফোন করেছিল আমাদের মিনাল, যে আপনার আলু ক্ষেত নষ্ট হয়েছে বীজ, কিন্তু তখন এমন অবস্থা যে তখন বীজ দিলেও যে হবে, কারণ বৃষ্টি তো চলছিলই। তো এই জন্য এরকম অনেক কিছু আছে। কিন্তু তারপরে আমাদের যে জমি আছে, আমরা যদি এখনও উৎপাদনমুখী হই, সকল যুগে উদ্যোগ নিই, কোনো অনাবাদী জমি থাকবে না, তাহলে খাদ্যে কখনো আমাদের কোনো অভাব হবে না। আমরা আমাদের নিজেদের উৎপাদন করব, নিজের খাদ্য নিজে নেব, কারো কাছে ভিক্ষা চাইবো না, হাত পেতে চলবো না। এটাই আমাদের নীতি, আমরা সেভাবেই চলব। কাজে আমি এটাই চাই যে আমাদের দেশের একটা কথা মনে রাখতে হবে, যে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। কাজে আমাদের দেশে যারা যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। কারণ এটা যুগ যুগ ধরে আমি দেখি, এটা নতুন না। যখন করে অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, মাশাআল্লাহ আসলে খুশি ছিল, তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করবো কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড়ায় মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সে কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা সেইভাবেই প্রত্যেকটা পদক্ষেপ নেই যে মানুষের জন্য কষ্ট না হয়। আমি মনে করি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে আছে প্রত্যেকেই এটা স্মরণ রাখতে হবে যে আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। তাদের ভোটেই আমরা জয়ী হয়ে সরকার গঠন করে এক টানায় এই চতুর্থবার, এর আগে ছিল আরও 5 বছর, এই ক্ষমতা আছে বলেই আজকের বাংলাদেশ বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমরা উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটানোর আমরা ক্ষমতা অর্জন করেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, আমরা আমাদের মানুষের খাদ্য সাহায্য, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব। মানুষের আস্থা বিশ্বাস এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আর সেই শক্তি নিয়ে মানুষের কল্যাণেই আমরা কাজ করে যাব। এবং আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ, এতে তো কোনো সন্দেহ নাই।
ঘূর্ণিঝড় দেখতে গেলাম, জলোচ্ছ্বাস দেখতে গেলাম, ওই কলাপাড়া এক সময় বহু বছর আগে কলাপাড়ায় গেছি, কিছুই ছিল না, শুধু মাঠ, একটা ভালো ঘরও নাই। আজকে সেখানে দালান কোঠা সব কিছু, এমনকি চাইনিজ রেস্টুরেন্টও আছে সেখানে, পার্লারও আছে। তো এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আনতে পেরেছি। তো সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন, যে মানুষের কল্যাণ করা। সবসময় মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। জাতির পিতা যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এ দেশে, সেই আদর্শ নিয়ে চলবেন, সেটাই আমরা চাই।